একদিন যদি ব্রাশ না করি তাহলে কি কিছু হয়? আসলে একদিন ব্রাশ না করলে নিজের কাছে খারাপ লাগা ছাড়া আমার কাছে মনে হয় তেমন কোনো প্রবলেম হবে না। একদিন ব্রাশ না করলেই যে দাঁত একদম নষ্ট হয়ে যাবে তা না। স্যার, দাঁত ফেলে দিলে কি চোখে সমস্যা হবে কি না? না, এটা আমাদের আরেকটা মিস কনসেপশন, যে misnomer। এটা আমরা আসলে মানে ভুল ধারণা। দুপাটি ধবধবে সাদা সুন্দর দাঁত যদি আপনার থাকে তাহলে আর কি লাগে বলুন তো? কিন্তু আমাদের এই যে যত বদ অভ্যাস, এগুলোর কারণে কিন্তু আমাদের মাড়ি নরম হয়ে যাওয়া, দাঁত ক্ষয় হয়ে যাওয়া, মাড়ি থেকে রক্ত পড়া থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের সমস্যা আমরা প্রতিনিয়ত ফেস করি। এবং এই কারণে কিন্তু আপনারা সবসময় আমাদেরকে রিকোয়েস্ট করছেন একজন ডেন্টিস্টকে নিয়ে আসার জন্য। সকলের প্রচুর প্রচুর প্রশ্ন দাঁত সম্পর্কে, তাই আজকে আমরা একজন ডেন্টিস্টকে আমন্ত্রণ জানিয়েছি। অবশ্যই তার সাথে কথা বলবো। তার আগে বলে দিচ্ছি যে তিনি কি, তিনি হচ্ছেন ডেন্টিস্ট ডক্টর মোহাম্মদ নাঈম হোসাইন খান, এবং তার নামের সাথে এত এত ডিগ্রি যুক্ত আছে যে এই ডিগ্রিগুলো বলতে গেলে সারা রাত কেটে যাবে। বিটিএস, এফআইসিডি, এমপিএইচ, আরও অনেক কিছু। এত কিছু না বলে শুধু এটাই বলি, তিনি আগে সিটি ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে কর্মরত ছিলেন এবং বর্তমানে তিনি কিন্তু একদম একজন প্রফেশনাল ডেন্টিস্ট হিসেবে পেশেন্ট দেখছেন। এবং স্যারের কাছে আপনাদের যে শুধু আজকের আমাদের মূলত যদিও আলোচ্য বিষয় যে অকালে যদি দাঁত পড়ে যায় সে দাঁত প্রতিস্থাপনের উপায় কী, তারপরও আপনারা দাঁত রিলেটেড যে কোনো প্রশ্ন স্যারকে করতে পারবেন। প্রশ্নগুলো করতে পারবেন নিচে লাইভের কমেন্ট সেকশনে, যেটা আমি অবশ্যই স্ক্রল করে ফাইন্ড আউট করব যে কী কী প্রশ্ন করছেন এবং সেগুলো স্যারকে বলবো। এছাড়াও আপনি কিন্তু আমাদেরকে এসএমএসের মাধ্যমে আপনার প্রশ্নগুলো জানাতে পারেন এবং মেডি কুইজে পার্টিসিপেট করতে পারেন। আমাদের মেডি কুইজের আজকের প্রশ্ন হচ্ছে, মানুষের দুধদাঁত কটি থাকে? অপশন এ 10টি, অপশন বি 20টি। রাইট অ্যান্সার কোনটি সেটা কিন্তু আমাদেরকে লিখে পাঠাতে ভুলবেন না। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ট্যাপ করে ফেলুন SFM স্পেস ইউর নেম স্পেস ইউর অ্যান্সার অ্যান্ড সেন্ড ইট টু 26969, অর্থাৎ 26969 এই নম্বরে যত খুশি ততবার পাঠিয়ে দিন। বিকজ তাকে কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে, অর্থাৎ আমাদের একদম প্রোগ্রামের শেষে সন্ধ্যা 6টার সময় কিন্তু জানিয়ে দিব যে আমাদের উইনার কে, এবং তিনি কিন্তু পেয়ে যাবেন আমাদের স্পাইস এফএমের পক্ষ থেকে স্পাইস গুডি ব্যাগ। সো আর ডিলে না করে এখন চলে যাবো আমাদের ডেন্টিস্ট ডক্টরের কাছে, কারণ এই প্রথম আমাদের স্টুডিওতে কোনো একজন ডেন্টিস্ট এসেছেন। স্যার, আপনাকে সুস্বাগতম, আমন্ত্রণ, একদম রয়্যালভাবে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন লাগছে আমাদের স্টুডিও? হ্যাঁ, অনেক ভালো লাগছে। যাক, খুবই ভালো স্যার। যেহেতু আমাদের আজকের টপিক যে মিসিং টুথ রিলেটেড, সো শুরুতেই এই ব্যাপারটা একটু জেনে নিই যে মিসিং টুথের রেশিওটা কেমন, বা কাদের ক্ষেত্রে, বড় বাচ্চা বা ছেলে মেয়ে কাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, সে অনুযায়ী যদি রেশিওটা বলতেন। অ্যাকচুয়ালি মিসিং টুথ বা দাঁত মানে পড়ে যাওয়া, এটা ডিপেন্ড করে মানে যাদের দাঁতের রোগ বেশি হয় দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রেই মিসিং টুথটা আমরা বেশি পাচ্ছি, অথবা কিছু কিছু মানুষের কনজেনিটালি অর্থাৎ জন্মগতভাবেই তাদের দাঁত কম থাকে, তাদের ক্ষেত্রেও দেখা যায়। তো এই রেশিও অনুযায়ী দেখা যাচ্ছে যে মানে ছেলেদের থেকে মেয়েদের দাঁতের রোগের প্রবণতাটা বেশি থাকে, যার দরুন আমাদের ফিমেল পেশেন্ট আমরা মিসিং টুথ বেশি পেয়ে থাকি। মানে ফিমেল মানে বেশি পাওয়া যায় মিসিং টুথটা। হ্যাঁ, ফিমেলদের ক্ষেত্রে দাঁতের রোগ যেহেতু বেশি হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিসিং টুথটা ফিমেলদেরও বেশি থাকে। এছাড়াও কনজেনিটালি অনেকের দাঁত থাকে না, বিশেষ করে কিছু কিছু ডিজিজ আছে যেমন এক্টোডার্মাল ডিসপ্লাসিয়া, এটা যাদের এফেক্ট করে তাদের দেখা যাচ্ছে যে জন্মগতভাবেই কয়েকটা দাঁত কম থাকে, বিশেষ করে ল্যাটারাল ইনসাইজার অথবা আমরা ফার্স্ট বাইকাস কম দেখতে পাই। আচ্ছা, যাক, আমরা বুঝলাম পুরো ব্যাপারটা। এখন যেটা জেনে নিতে চাই যে আমরা তো জানি অনেক সময় যে আঘাতের কারণে দাঁত পড়ে যায় অনেকের, বা ছোট বাচ্চারা খেলতে গিয়ে দাঁতটা পড়ে যায়, সে দাঁতটা কি আর উঠছে কিনা, এরকম প্রচুর প্রশ্ন আসে। তো যে ব্যাপারটি জানতে চাই সেটি হচ্ছে যে দাঁত আর কি কি কারণে পড়তে পারে একটা মানুষের?
দাঁত পড়ার সবচেয়ে কমন কজ যেটা আপনি অলরেডি বলে ফেলেছেন যে ইনজুরির কারণে দাঁত পড়ে যায়। এছাড়াও যাদের ডেন্টাল ক্যারিজ অথবা গাম ডিজিজ থাকে তাদের দাঁত পড়ে যায়। আর সবচেয়ে বেশি দাঁত পড়ে যাওয়ার প্রবণতাটা দেখা যায় বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্টের খুব আর্লি টুথ লস হয়। আমরা জানি যে ডায়াবেটিক পেশেন্টদের ইমিউন কন্ডিশন খুব উইক থাকে, যার কারণে তাদের পেরিওডন্টাইটিসের সমস্যাটা বেশি দেখা যায় এবং তাদের খুব দ্রুত দাঁত নড়ে যায় এবং দাঁত পড়ে যায়। যাক, আমরা বুঝতে পারলাম এই ব্যাপারটা। এবার যে জিনিসটি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে মিসিং টুথ হচ্ছে, তো এটা কাদের বেশি হয় সেটা আমরা জানলাম, কারণগুলোও জানলাম। তো এমন কি কোনো সমস্যা হতে পারে যে কোনো সমস্যা ছাড়াই, কোনো রোগ ছাড়াই দাঁত পড়ে যাচ্ছে, এমন কি হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো রোগ ছাড়া দাঁত মানে ইডিওপ্যাথিক কোনো কিছু বা নোন কোনো কজে কি দাঁতটা পড়তে পারে কিনা? না, নোন কজ বলতে যে যদি ইনজুরি হয় তাহলে তো দাঁত পড়ে যাবে। আর ইডিওপ্যাথিক কজ বলতে যেটা আমি বললাম যে কারো যদি জন্মগতভাবেই দাঁত সে কম নিয়ে এসেছে, এই ধরনের পেশেন্টকে আমরা হাইপোডন্টিক পেশেন্ট বলি। অর্থাৎ তাদের যে কটা দাঁত থাকার কথা ছিল তার থেকে কিছু দাঁত কম থাকবে, তারা জন্মগতভাবেই তাদের ওই টুথটা থাকবে না। আচ্ছা। মানে যে আমাদের তো টুথ জাম থেকে টুথ আসে, তো তাদের টুথ জামটাই মিসিং থাকে, এই জন্য তাদের কম দাঁত থাকে দেখি তাদেরকে আমরা হাইপোডন্টিক বা হাইপোডন্সিয়া বা ইডন্টোলিস পেশেন্ট বলি। হাইপোডন্সিয়া বলি, এটা আসলে একটা কনজেনিটাল জন্মগত সমস্যা। যাক স্যার, এবার আমরা কিছু কমেন্ট পড়ে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ তানজিল খান আছেন আমাদের সাথে। আচ্ছা, তিনি বলছেন কুইজটি আবার বলুন। কুইজটি হচ্ছে মেডিকুইজ, এবং মেডিকুইজের প্রশ্নটি হচ্ছে যে মানুষের দাঁত কটি থাকে? তো অপশন এ ইজ 10টি, অপশন বি হচ্ছে 20টি। রাইট অ্যান্সারটি আমাদেরকে একমাত্র SMS এর মাধ্যমেই জানাতে হবে, কমেন্টের মাধ্যমে দিলে সেটা গ্রহণযোগ্যতা পাবে না। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ট্যাপ করে ফেলতে হবে SFM স্পেস আপনার নাম স্পেস অ্যান্সার, পাঠিয়ে দিতে হবে 26969 এই নম্বরটিতে। এবং আচ্ছা, অনেকেই প্রশ্ন করছে আমাদেরকে, রিয়াদুল বলছে যে প্রতিদিন অ্যাটলিস্ট কয়বার দাঁত ব্রাশ করা উচিত? খুব ভালো একটা কোশ্চেন করেছেন। আসলে আমাদের প্রতিদিন অন্তত পক্ষে 2 বার ব্রাশ করা উচিত, এবং আইডিয়াল ব্রাশের সময়টা হচ্ছে গিয়ে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই, এবং সকালবেলা নাস্তা খাওয়ার পরে। এখানে আমাদের একটা মজার বিষয়, আমরা কিন্তু মানে বেশিরভাগ দেখা যায় পেশেন্টরা সকালে নাস্তা খাওয়ার আগে ব্রাশ করে, কিন্তু অ্যাকচুয়ালি আইডিয়াল হচ্ছে নাস্তা খাওয়ার পরে ব্রাশ করা। কারণ যেহেতু আমরা রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করে ঘুমাচ্ছি, তখন দাঁতটা ক্লিন থাকছে, দাঁতটা ক্লিন থাকছে, তো ওই ক্লিন অবস্থায় আমরা ঘুমাচ্ছি, সেখানে আর নতুন করে ব্যাকটেরিয়া বা জার্ম আসার সম্ভাবনা নেই, খুবই কম। সো যখন আমরা আবার সকালবেলা নাস্তা খাবো বা নাস্তা গ্রহণ করবো, তখন কিন্তু আবার মুখের ভিতরে ফুড পার্টিকেলগুলো চলে আসলো, তো নাস্তা খাওয়ার পরে ব্রাশ করলে মুখটা আবার ক্লিন হয়ে গেল। তো এইটাই আসলে আইডিয়াল, যে সকালবেলা নাস্তা খাওয়ার পরে ব্রাশ করা এবং রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করা। আর ব্রাশিংটা কতটুকু সময় করতে হবে এটাও অনেকের একটা কোশ্চেন থাকে। তো আইডিয়াল ব্রাশিং টাইমটাকে বলা হয় আড়াই মিনিট, 2 থেকে আড়াই মিনিট। মুখটাকে 4টা ভাগে ভাগ করে নিয়ে, 4টা কোয়াড্রেন্টে ভাগ করে নিয়ে আমাদেরকে ব্রাশ করতে হবে। এবং আইডিয়াল ব্রাশিং টেকনিকটার নাম হচ্ছে মডিফাইড বাস মেথড। আমরা ওই অনেকে যেটা করি স্ক্রাব মোশনে ব্রাশ করি, সামনে পিছনে করে, এতে কিন্তু দাঁতের ক্ষতি হয়। তো এই জন্য আসলে উচিত হচ্ছে গিয়ে ঝাড়ু দেওয়ার মতো দাঁতের সাথে ব্রাশটাকে, আমরা টিভিতে যেমন অ্যাডভার্টাইজমেন্টে দেখি যে ঝাড়ুর মতোই কিন্তু দেখায় ব্রাশটা। ওকে, ওটা আসলে ওভাবে করতে হবে। উপরের দাঁতগুলো উপর থেকে নিচের দিকে, এবং দাঁতের সাথে ব্রাশটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে উপর থেকে নিচের দিকে ব্রাশ করতে হবে, এবং নিচের দাঁত নিচ থেকে উপরের দিকে ব্রাশ করতে হবে। অর্থাৎ দুটো দাঁতের মাঝখানে যাতে কোনো ফুড পার্টিকেল জমে না থাকে, সেটা বের হয়ে যায়। চমৎকার একটি ব্যাপার জানলাম আমরা কিন্তু দাঁত ব্রাশ করার ব্যাপারে যদিও আমরা সবসময় করে আসি, একদম যুগ ধরে চলে আসছে, তারপরেও কিন্তু এই প্রথায় আমাদের কিছু ভুল রয়ে গেছে। এবং যেহেতু দাঁত ব্রাশের কথা চলেই আসলে, এই প্রশ্নটা হয়তো বা আমি পরে করতাম, বাট এখনই করতে চাই। সেটা হচ্ছে যে টুথপেস্ট নির্বাচনের ক্ষেত্রে আমরা কোন ইনগ্রিডিয়েন্টটা খেয়াল রাখবো? আমরা যদিও এখানে কোনো ব্র্যান্ডের নাম বলবো না, বাট কোন ইনগ্রিডিয়েন্টটা আমরা দেখবো যে হ্যাঁ এগুলো থাকলে টুথপেস্টে আমরা সেই টুথপেস্টটাকে বেশি প্রাধান্য দিব। এবং টুথব্রাশ নির্বাচনের ক্ষেত্রে আমরা মানে বাজারে এখন অনেক ধরনের ব্রাশ আছে,
তো সেই ক্ষেত্রে কোম্পানির নাম আমরা উল্লেখ না করে একটু যদি আমাদেরকে বলতেন যে ব্রাশের কোন কোন ফিচার্সগুলো আমরা দেখব ব্রাশ কেনার সময়। আচ্ছা, এটাও একটা খুব দরকারি প্রশ্ন। তো অ্যাকচুয়ালি আমাদের দাঁতে যে পেস্টটা ইউজ করলে আমাদের দাঁতের উপকার হবে, তো আমাদেরকে অবশ্যই দেখতে হবে ওই পেস্টের ইনগ্রিডিয়েন্টসের ভিতরে ফ্লোরাইড কন্টেন্টটা ফ্লোরাইড ওটা যথেষ্ট পরিমাণ আছে কিনা। কারণ আমাদের দাঁতটা কিন্তু জন্মের সময় মোটামুটি মিনারেলাইজেশন হয়েই আমাদের হয়ে যায়। তো এর পরবর্তীতে এই সারা জীবনেই আমাদের থুতু থেকে যে থুতুর ভিতরে যে মিনারেল কন্টেন্ট থাকে বা আমরা যে বাইরে থেকে যে ফ্লোরাইডটা দিচ্ছি, এই ফ্লোরাইডটাই সারফেসে ডিপোজিট হয়ে সারফেস মিনারেলাইজেশন হয় এবং দাঁতটা এবং দাঁতটা আরও শক্ত হয় এবং এটা ক্যারিজ প্রিভেন্টিভ হয়, ওখানে রোগ ক্ষমতা দাঁতের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে আর কি এটার মাধ্যমে। সো এই জন্য যখন আমরা টুথপেস্টটা নির্বাচন করব তখন অবশ্যই আমরা দেখব যে সেটাতে ফ্লোরাইড কন্টেন্টটা যথেষ্ট পরিমাণ আছে কিনা। এবং ব্রাশের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ব্রাশের যে টুথ ব্রিসেলগুলো আছে, এই ব্রিসেলগুলো যেন একটু নরম হয়। খুব হার্ড ব্রিসেলের টুথব্রাশ কখনো ইউজ করা উচিত না, এতে দাঁতে অ্যাব্রেশন হতে পারে বা ইরোশন হতে পারে। সফট ব্রিসেলের টুথব্রাশটা ইউজ করতে হবে। এবং টুথের ব্রাশের যে সামনের পোর্শনটা বা হেড অফ দ্য ব্রাশ, এটা যেন একটু ছোট হয়, যাতে ছোট হলে সুবিধাটা হচ্ছে গিয়ে একদম ভিতরের দিকের কোনায় ব্রাশটা যেন পৌঁছাতে পারে। তো ওরকম জিনিসগুলো মাথায় রেখে আমাদের আসলে ব্রাশটা সিলেক্ট করা উচিত। যাক, অবশ্যই আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো নেক্সট টাইম যখন আমরা ব্রাশ কিনতে যাব। এবং এখন যে প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে, যেহেতু দাঁত পড়ে গেল, সাপোজ কেউ আপনার কাছে এসেছে, তো আপনি এখন কিভাবে ফাইন্ড আউট করবেন যে তার দাঁতটি কী কারণে পড়েছে বা তার কজটা ফাইন্ড আউট করে তার ট্রিটমেন্টটা, মানে ডায়াগনোসিসটা কিভাবে আপনারা এস্টাবলিশ করেন? অ্যাকচুয়ালি মানুষের তো দাঁত কতগুলা সেটা তো আমরা জানি, হ্যাঁ, এবং প্রত্যেকটা আমাদের ইউজুয়ালি একটা মানুষের 32 দাঁত থাকে। এর ভিতরে আমাদের ইনসাইজার থাকবে টোটাল উপরে নিচে মিলে 8টা, ক্যানাইন থাকবে 4টা, প্রিমোলার থাকবে 8টা এবং মোলার থাকবে বাকি 12টা। ওকে। সো আসলে আমরা পেশেন্টকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করার সময় আমরা বুঝতে পারি যে তার মুখে দাঁত আছে কি নাই বা কোন দাঁতটা মিসিং আছে, সেটা আমরা আসলে ক্লিনিক্যাল এক্সামিনেশনের মাধ্যমেই বুঝতে পারি। আর এছাড়াও পেশেন্টেরকে তো একটা পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে আমরা পেশেন্টের হিস্ট্রি নিই, সে তার বলে যে তার দাঁত কোনোভাবে পড়ে গেছে কিনা বা তার দাঁতে কোনো সমস্যা হয়েছিল কিনা। সো হিস্ট্রি থেকেও আমরা ফাইন্ড আউট করতে পারি তার মিসিং টিথ আছে কিনা। ঠিক আছে, তো মোটামুটি এটাই হচ্ছে যে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং হিস্ট্রি। এছাড়া যেটা আমাদের হেল্প করে, আমরা অনেক সময় পেশেন্টকে যদি কারো কনজেনিটালি মিসিং টিথ আছে কিনা সেটা বোঝার জন্য আমরা একটা এক্সরে রিকমেন্ড করি, যেটার নাম হচ্ছে ওপিজি বা বড় করে বললে অর্থোপেন্টানোগ্রাম। এটার মাধ্যমে আমরা বুঝতে পারি। আচ্ছা, ঠিক আছে স্যার, প্রচুর পরিমাণে কল আসছে, আমরা আরও শুনবো এইসব ব্যাপারে। আমরা তার আগে একটি কল নিয়ে আসি। হ্যালো, ওয়েলকাম টু স্পাইস এফএম। ওয়েলকাম টু স্পাইস এফএম। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি শ্রাবণ আপু। আচ্ছা জি, শ্রাবণ, আপনার দাঁতের কোনো সমস্যা থাকলে স্যারকে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার সিম্পল একটা কোশ্চেন, এটা হচ্ছে যে আচ্ছা, মাড়িতে যদি কোনো স্পেস না থাকার কারণে কি কোনো দাঁত উঠতে পারে? এটাকে বলে, এই একটাই প্রশ্ন আমার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। স্যার আপনার প্রশ্নটির উত্তর দেবেন। আমি ওনার কোশ্চেনটা শুনে যতটুকু বুঝতে পারলাম, উনি বোঝাতে চাচ্ছে যে অনেক সময় আমাদের মানে এই সাবকন্টিনেন্টে মুখে 32টা দাঁত অ্যাকোমোডেট করার মতো স্পেস থাকে না কারো অথবা কারো টুথের সাইজটা এত বড় হয় যেখানে তার যতটুকু ম্যান্ডিবুলার বা অ্যালভিউলার স্পেস আছে সেই স্পেসে 32 টুথ অ্যালোকেশন করার মতো স্পেস থাকে না। তখন স্পেস কম থাকলে অনেক সময় ওই আক্কেল দাঁতটা উঠে না, ওটা কিন্তু মানে ম্যান্ডিবল বা ম্যাক্সিলার ভিতরেই থাকে, সেটা হয়তো মুখে দেখা যায় না কিন্তু এটা হাড্ডির ভিতরে থাকে। এই ধরনের দাঁতকে আমরা ইম্প্যাক্টেড টিথ বলি, অর্থাৎ যেটা উঠতে পারছে না কোনো কারণে, তার ভিতরে আটকে গেছে। হ্যাঁ, এই ধরনের।
আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা আসলে কি করেন যখন মানে দাঁতটা ভিতরে এরকম অনেকের কাছে কমপ্লেন শুনি যে তার হয়তো আক্কেল দাঁত হতে যাচ্ছে কিন্তু প্রচুর ব্যথা এবং দাঁতটা ওঠার মতো জায়গা পাচ্ছে না, সেক্ষেত্রে কি আপনারা সার্জারি করেন নাকি কি করেন বেসিক্যালি? এটা আসলে পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, আসলে তার দাঁতটা পজিশনটা কেমন আছে বা ইম্প্যাকশনটা হয়েছে, এটা কেমন টাইপের ইম্প্যাকশন, এটা কি ভার্টিক্যাল ইম্প্যাকশন নাকি হরাইজন্টাল ইম্প্যাকশন নাকি মিজো অ্যাঙ্গুলার ইম্প্যাকশন, মানে ইম্প্যাকশনগুলোর অনেকগুলো টাইপ আছে। সো অনেক সময় দেখা যায় যে দাঁতটা সোজাই আছে কিন্তু উপরের মাংসটা বা উপরে যে মাড়িটা থাকে, মাড়িটা অনেক শক্ত, যার কারণে দাঁতটাকে ওই মাড়িটাকে চিরে উঠতে পারছে না, তখন আমরা অনেক সময় জাস্ট মাড়িটা কেটে দিই। এটাকে আমরা বলি অপারকুলেক্টমি। তো অপারকুলেক্টমি করলে সার্জারি বলা চলে, এটা ছোটখাটো মাইনর সার্জারি। তো অপারকুলেক্টমি করলেই দেখা যাচ্ছে যে তার প্রবলেমটা সলিউশন হয়ে যায়। আচ্ছা, এতে তার কতদিন হসপিটালে থাকতে হবে বা এরকম কিছু আছে কিনা? আসলে এটা মাইনর ওরাল সার্জারি আমি বলেছি, এটা যে কোনো ডেন্টাল চেম্বারেই এটা পসিবল, এটার জন্য হসপিটালে অ্যাডমিট হওয়ার কোনো প্রয়োজন পড়ে আচ্ছা, না। কিন্তু এক্ষেত্রে সিভিয়ারটা কখন হয় যে মানে এখন এই সময়টা মানে খুবই সিভিয়ার এবং এই মাড়িটা কাটতে গেলেও দাঁতটাকে বাঁচানো যাবে না বা এরকম কিছু আছে? ওই যে আমি যেটা বলেছি যে পজিশন অফ দ্য টুথ ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে। তো যদি দাঁতের পজিশনটা এমন হয় যাতে আমরা বুঝতে পারছি মাড়ি কাটলেও ওই প্রবলেমটা তার আবার রিকার করতে পারে, তো তখন আমরা তাকে সাজেস্ট করি যে আপনার দাঁতটা ফেলে দিতে হবে এবং তখন একটা সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে আমরা তার দাঁতটাকে ফেলে দিই, এক্সট্রাক্ট করি। এই সার্জারিটাকে কি বলে, বড় সার্জারিটা যেটা বললেন যে দাঁতটাকে ফেলে দেওয়ার এটাকে জন্য? সার্জিক্যাল এক্সট্রাকশন অফ ইম্প্যাক্টেড টুথ বলা হয় আর কি। তো এটা বড় সার্জারি খুব না, এটাও খুব একটা বড় সার্জারির ভিতরে পড়বে না, আমরা সার্জিক্যাল ইম্প্যাকশনও যে কোনো ডেন্টাল চেম্বারের ভিতরে করতে পারি। আচ্ছা আচ্ছা, আসলে যদি কোনো বড় ধরনের সিস্ট বা টিউমার থাকে অথবা যখন আমরা অর্থোগোনাতিক সার্জারি অর্থাৎ আঁকা বাঁকা দাঁত বা যারও দাঁতের অ্যালাইনমেন্টে অনেক মেজর প্রবলেম থাকে যেগুলোতে সার্জিক্যাল কারেকশন প্রয়োজন, আমরা সেই ধরনের ক্ষেত্রে অপারেশন থিয়েটারে নিয়ে যে সার্জারি করি। আদারওয়াইজ এই দাঁত ফেলা বা মাড়ি ছোটোখাটো যে কাটা যেটা কথা বলছিলাম আমি, অপারকুলেক্টমি, এইগুলো আসলে আমরা ডেন্টাল চেম্বারে করতে পারি। এগুলো মাইনর বেড সাইড অপারেশন একদম চেম্বারে বসেই করা যায়। আচ্ছা, এটার জন্য রোগীর ভর্তি হওয়া বা ওরকম কোনো কিছু প্রয়োজন নেই। যাক, অনেকের এই ব্যাপারটাতে খুব কোয়েরি থাকে, তাই এটা একটু ক্লিয়ার করে নিলাম। এখন আমরা নেক্সট একটি কলে যাই, দাঁত নিয়ে অনেক প্রশ্ন, দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো, ওয়েলকাম টু স্পাইস এফএম হেলথ টক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি নাম বলে প্রশ্নটি করুন। আর কি। আচ্ছা, বিবাড়িয়া থেকে বলছেন, যাক ভালো। বিবাড়িয়া থেকে আমরা জানতে চাই যে ক্লিপসিক এবং আবিস্পিড এগুলো দাঁত নষ্ট হয়ে যায়, মানে বিভিন্ন মাধ্যমে দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি কিনা, আর চিকিৎসাটা বাংলাদেশে আছে কিনা একটু বিস্তারিত বলবেন। আচ্ছা, দাঁতটাকে সাদা করতে চাইছেন আপনি বা এরকম কিছু? জি জি, ওই স্পট আর ইমপ্লেন্ট চিকিৎসাটা বাংলাদেশে আছে কিনা, ওই যে ইয়েতে করে একবারে সাইবার বিজ্ঞানে তো দেখলাম অনেক কিছু আছে, ওয়ার্ল্ডে যেগুলো আছে যে ইউরোপ আমেরিকাতে। আচ্ছা আচ্ছা, এই আধুনিক চিকিৎসাটা কি বাংলাদেশে আছে কিনা সেটা আপনি জানতে হ্যাঁ, চাচ্ছেন? বাংলাদেশে আছে কিনা ইমপ্লেন্ট চিকিৎসাটা। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বিদেশি চেহারাগুলো দেখা যায়, যে বিদেশি মাধ্যমগুলো আছে ওকে, এই চিকিৎসাগুলো মানে সহজে কিভাবে আশা করি স্যার বুঝতে পেরেছেন আপনার প্রশ্নটা। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই স্যার প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। সো স্যার, এই যে আধুনিক চিকিৎসার ব্যাপারে কথাটা উঠছে যে যখন আমরা দেখি বাইরের দেশগুলোতে যে স্প্রাইট খাচ্ছে বা কিছু একটা, তো সেক্ষেত্রে এই স্পট রিমুভালের আধুনিক চিকিৎসা কি আছে আমাদের দেশে? স্পট রিমুভাল বা দাঁতকে হোয়াইট করার জন্য এটা মানে আমাদের দেশে এই ধরনের ট্রিটমেন্ট খুবই অ্যাভেলেবেল, যেটাকে আমরা বলি ব্লিচিং। যেমন যেরকম মানুষ কারো যদি ডার্ক থাকে, কারো যদি চেহারা ডার্ক থাকে, তাহলে আমরা কিন্তু সো আমরা কিন্তু যেরকম চেহারা ব্লিচ করি সেরকম দাঁতেও যদি অনেক স্পট হয়ে যায় বা অনেকের কাছে মনে হয় যে আমার দাঁতটা একটু ইয়েলোইশ, তখন সে যদি তার ব্রাইটনেস বাড়াতে চায় তখন আমরা তাকে ব্লিচ করি। ব্লিচ দুই ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে হোম ব্লিচিং আর একটা হচ্ছে অফিস ব্লিচিং। হোম ব্লিচিংটা হচ্ছে গিয়ে আমাদের কিছু সলিউশন আমরা তাকে দিয়ে দিব, যেটা একটা ট্রের মতো করে আমরা এটা রেডি করে দিব। ওই ট্রেটা
ভিতরে সে ব্লিচিং ওই সলিউশনটা নিয়ে মুখে নিয়ে বাসার ভিতরেই তার এই ব্লিচটা করতে পারবে। আর অফিস ব্লিচিং হচ্ছে আমাদের অফিসে, ডেন্টাল অফিসে বা আমাদের চেম্বারের ভিতরে আমরা যেভাবে ব্লিচ করে থাকি সেটাকে আমরা অফিস ব্লিচিং বলি। আচ্ছা, ঠিক আর আছে। উনি আরেকটা কোশ্চেন করেছে, সেটা হচ্ছে গিয়ে যে বাইরের দেশে উনি দেখে যে ইমপ্ল্যান্ট হয়। আসলে এখন বাংলাদেশেও ইমপ্ল্যান্টটা খুবই অ্যাভেলেবেল এবং সব জায়গায় ইমপ্ল্যান্ট হচ্ছে এবং ইমপ্ল্যান্টের সাকসেস রেটও বাংলাদেশে খুব একটা খারাপ না, খুবই ভালো। বাট বাংলাদেশে ইমপ্ল্যান্টটা এতটা পপুলারিটি পায় নাই বিকজ দ্যাট ইমপ্ল্যান্ট একটু কস্টলি। এটা আসলে সবার জন্য এটা পসিবল হয় না। এক একটা ইমপ্ল্যান্টের আপনার চিন্তা করতে গেলে অ্যারাউন্ড 50,000 টাকা খরচ পড়ে। তো যার কারণে হয়তো বাংলাদেশে এখনও বাংলাদেশের মানুষের কাছে ইমপ্ল্যান্টটা এতটা পপুলারিটি পায়নি, এখনো এতটা রিজনেবল না, যেহেতু আসলে অনেকগুলো টাকা একটা দাঁত রিপ্লেস করতে খরচ হয়ে যায়। স্যার, তাহলে আমরা অবশ্যই শুনবো যে দাঁত প্রতিস্থাপনের উপায়গুলো কি কি। যে অনেকেই কমেন্টের মাধ্যমে প্রশ্ন করেছেন আমাদেরকে, একজন বলেছেন যে এই যে সেম কথাটাই, যে আমার দাঁতের হলুদ দাগ কিভাবে দূর করতে পারবো কাতার থেকে। তারপর হচ্ছে হ্যাঁ, একজন বলেছেন মোহাম্মদ ইব্রাহিম, তিনিও একজন ডেন্টিস্ট, তিনি বলছেন যে রোগীদের মধ্যে ব্রিজ ক্যাপ হোক আর অন্য দাঁত হোক মাঝে মধ্যে টক হয়ে যায় কেন? আচ্ছা, এটা যদিও আমি বুঝতে পারিনি প্রশ্নটি আসলে কি ছিল। কেন টক হয়ে যায়, এটা আসলে অনেক সময় যেটা বলে যে দাঁতটাকে টকে যাচ্ছে বা দাঁতটা টক টক লাগছে, এখানে দেখতে হবে যে ব্রিজ বা মানে অন্য কোনো যেখানে কোনো ফুড স্ট্যাগনেশন হচ্ছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে ব্রিজ হলেও ব্রিজের কোনো অংশে খাবার আটকে থাকছে। তো খাবার আটকে থাকলে সেই খাবারটা ডিফরমেশনের মাধ্যমে সেখানে অ্যাসিড প্রডিউস হয়, যার কারণে ওখানে একটু টক টক লাগে বা ওই জায়গাটা একটু মনে হয় যে কেমন যেন একটু আনইজি ফিলিং হয়, একটু সোরনেস আসে। তো এইটাই হচ্ছে বিষয়, যে এটা কোনো আসলে মেজর কোনো না। তো ভালো করে পরিষ্কার করলে বা মাউথ ওয়াশ ইউজ করলে এই জিনিসটা অনেক সময় কমে যায়। স্যার, দাঁত পড়ে যাওয়ার পরে একজন পেশেন্ট আপনাদের কাছে কি কি সমস্যা নিয়ে আসে? মানে তার যে একটা মিসিং টুথ হয়ে গেল, এখন সে কি কি প্রবলেম ফেস করতে পারে? আসলে মিসিং টুথের একটা ভাস্ট ডিসঅ্যাডভান্টেজ আছে। যদি আমি আর এই ডিসঅ্যাডভান্টেজগুলো ডিপেন্ড করে যে আমার কোন দাঁতটা নাই, আচ্ছা, আমার কোন সাইড থেকে দাঁতটা চলে গেছে। যেমন কারো যদি সামনে থেকে মিসিং টুথ হয়, তাহলে তার সবচেয়ে বড় যে প্রবলেমটা হবে তার তার স্মাইলটা নষ্ট হয়ে যাচ্ছে। সে হাসতে পারছে না, তার কথা বলতে সমস্যা হচ্ছে, কারণ তার কথাগুলো বের হয়ে যাচ্ছে, বাতাসগুলো ওখান থেকে বের হয়ে যাচ্ছে, কথাগুলো স্পষ্ট হচ্ছে না। তো এটা হচ্ছে গিয়ে সামনের পোর্শনে যদি দাঁত মিস থাকে। আর পিছন দিকে বা posterior সেগমেন্টে যদি দাঁত মিসিং হয়, তাহলে যেটা প্রবলেম হয় যে ওই পেশেন্টের বাইটের ব্যালেন্স থাকে না। আচ্ছা, দেখা যাচ্ছে যদি তার কোনো মোলার বা প্রি মোলার মিসিং থাকে, বা মোলারটা বিশেষ করে যদি মোলার মিসিং থাকে, তাহলে সে ওই পাশে খেতে গেলে ফোর্স পাচ্ছে কম, তখন সে এক পাশ হয়তো দেখা যাচ্ছে যে এক পাশে আর বাইট করতে পারছে না বা বাইট করছে না, মানে এক গালে সে খাবার জমিয়ে রাখে এবং ওই গাল দিয়ে সে খাবার চেষ্টা করতে থাকে, পাশে যে পাশে সে ফোর্স পাচ্ছে সেই পাশ দিয়ে খাচ্ছে। এছাড়া যদি তার নিচের দিকের দাঁত মিসিং হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে মানে আমাদের বাইটটা এত ইন্টিগ্রেটেড একটা পজিশনে থাকে, দেখা যাচ্ছে তার যদি নিচের দাঁতটা মিসিং হয়ে যায়, তাহলে ওই বরাবর তার উপরে যে দাঁতটা থাকে সেটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। তো যেটা হয় বাইটের একটা ইমব্যালেন্সমেন্ট আসে। এছাড়া পাশের যে দাঁতগুলো, যখন সে একটা মিসিং টিথের পরে যে একটা জায়গা পাচ্ছে, সেই জায়গাগুলো অকুপাইড করার জন্য পাশের দাঁতগুলো আস্তে আস্তে সেদিকে সরতে থাকে। এতে যেখানে যায় যে আমাদের যে ইন্টারডেন্টাল কন্ট্যাক্ট, ওই কন্ট্যাক্টগুলো আস্তে আস্তে লুজ হতে থাকে, তখন যেটা হয় যে খাবার ঢুকতে থাকে, দুই দাঁতের মাঝখানে খাবার আটকানোর প্রবণতাটা বাড়তে থাকে। তো এইটা হচ্ছে গিয়ে মোস্ট কমন প্রবলেম, যে চিউংয়ে প্রবলেম হচ্ছে, তার খেতে পারছে না, তার ম্যাস্টিকেশনের সমস্যা হচ্ছে, চাবাতে পারছে না, আর এবং হচ্ছে গিয়ে বাইট ইমব্যালেন্সমেন্ট এবং অ্যাস্থেটিক। সো মানে lots of problem actually. Lots of problems with a single solution, and that is missing tooth replacement. তো শুনবো আমরা এই ব্যাপারে যে হারিয়ে যাওয়া দাঁত কিভাবে প্রতিস্থাপন করেন আপনারা, সেই ম্যাজিকটা আসলে কিভাবে করেন এবং এর পদ্ধতিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আচ্ছা, হারিয়ে যাওয়া দাঁত আসলে আমরা
মোটামুটি 3 ভাবে আমরা রিপ্লেস করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে গিয়ে ডেঞ্চার, আরেকটা হচ্ছে ব্রিজ, আর আরেকটা হচ্ছে যেটা আমরা বললাম ইমপ্ল্যান্ট। তো এখন প্রত্যেকটারই টাইপ আছে, অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। তো ডেঞ্চারটা হচ্ছে আমরা অনেকটা প্লাস্টিকের একটা ম্যাটেরিয়াল, প্লাস্টিক বা থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় এবং সেখানে আর্টিফিশিয়ালি মেড কিছু দাঁত দিয়ে একটা ফ্রেমের মতো তৈরি করে, যেটা আমরা পরিয়ে দিই, ঠিক আছে, এটাকে ডেঞ্চার বলে। আর ব্রিজ সেটা হচ্ছে মানে ফাঁকা স্থানের পাশের দুটো দাঁতকে সাপোর্ট হিসাবে নিয়ে আমরা ওই দুইটা দাঁতের উপরে ক্যাপ পরে ওই ক্যাপের সাথে আমরা অ্যাডজাস্ট ব্রিজ করে দিই আমরা, দুটো দাঁতের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ওটার সাথে ব্রিজ করে দিচ্ছি। এটাকে বলা হয় 3 ইউনিট ব্রিজ। অথবা ব্রিজ আরো বড় হতে পারে, 3 ইউনিটই হতে হবে এমন, আরো বড় হতে পারে। যে কারো যদি পর সিকোয়েন্স অনুযায়ী 2-3টা দাঁত মিসিং থাকে তাহলে তার ব্রিজটা একটু বড় হতে পারে। আর একটা হচ্ছে ইমপ্ল্যান্ট। তাহলে আমরা এই 3 ভাবে আমরা দাঁতটাকে রিপ্লেস করতে পারছি। স্যার, যখন আপনি বলছেন ব্রিজ, ডেঞ্চার এবং ইমপ্ল্যান্টের কথা, তো এই 3টার মধ্যে থেকে যদি আমি একটু শুনতে চাই যে কোনটা সবচেয়ে ভালো বা কোনটা সুবিধা অসুবিধাগুলো যদি একটু আলোচনা করতেন। আসলে ভালো সবগুলোই, আবার মানে সবগুলোতেই সমস্যা আছে। তো অ্যাকচুয়ালি আমরা পেশেন্টের কাছে কোনটা ভালো হবে এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, এবং যে জিনিসটা সবচেয়ে বেশি ভ্যারি করে সেটা হচ্ছে বাজেট, যে পেশেন্টটা কোন বাজেটের ভিতরে তার টিথটা রিপ্লেস করতে চাচ্ছে। এখন সে যদি একটু লো বাজেটে চিন্তা করে তাহলে তার জন্য সুইটেবল হবে ডেঞ্চারটা। আর সে যদি একটুখানি মিডিয়াম বাজেটে চিন্তা করে তাহলে তার জন্য সুবিধা হবে ব্রিজ, যেটা বলেছি। আর কারো যদি বাজেট নিয়ে কোনো প্রবলেম না থাকে তাহলে সে চলে যাবে ইমপ্ল্যান্টে। বাট ইমপ্ল্যান্টের ক্ষেত্রে একটু কথা আছে যে ইমপ্ল্যান্টের পেশেন্ট সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি আমি আরও অন্য দিক থেকে বলি, যেমন ডেঞ্চারটা যেহেতু একটা ফ্রেমের মতো, এটা খোলা যায়, লাগানো যায়, সো এটা দেখা যাচ্ছে যে অনেক সময় মুখ থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকবে, মানে এটা আমি ডিসঅ্যাডভান্টেজ বলছি ডেঞ্চারের। আর যেটা হবে যে অনেক সময় এটা যেহেতু খোলা যায়, লাগানো যায়, সে হয়তো খুলেছে হারিয়ে ফেলতে পারে। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এটাতে বাইটিংয়ে একটু সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে যেহেতু এটা লুজ থাকে, তো বাইট করার সময়, শক্ত কিছু খাবার সময় এটা একটু মুখের ভিতরে নড়ে, মুভ করে, সো এটাতে একটু প্রবলেম হয়। প্লাস ডেঞ্চারের ভিতরে ফুড স্ট্যাগনেশন এরিয়াটা বেশি, তো ওখানে দেখা যাচ্ছে ফুড স্ট্যাগনেশন হয় এবং সেটা ক্লিন করতে হয় বারবার। পেশেন্টকে খাওয়ার পর সঙ্গে সঙ্গে ওই টাকাটা, ওই ডেঞ্চারটা খুলে পরিষ্কার করতে হচ্ছে। বাট এদিক থেকে ব্রিজটা একটু ভালো, যেহেতু ব্রিজটা ফিক্সড পাশের দাঁতের সাথে, ওটা নড়াছড়া করছে না, এটা দেখতে আরও টুথ লাইক, ঠিক আছে, এবং ন্যাচারাল একটা ফিলিংস দিচ্ছে পেশেন্টকে। ব্রিজ করে দেওয়ার পর দেখা যাচ্ছে পেশেন্ট অনেক সময় ভুলেই যায় যে তার মুখে দাঁত লাগানো আছে। আর ব্রিজে অ্যাডভান্টেজ হচ্ছে কি, এটা নর্মাল যেরকম দাঁত ব্রাশ করে অন্যান্য দাঁত ব্রাশ করছে, ব্রিজও এরকমভাবে ব্রাশ করলে হয়ে যায়। এবং এটাও মোটামুটি বাজেট ফ্রেন্ডলি বলতে চলে, মানে মিডিয়াম বাজেটের ভিতরে থাকছে। আর ইমপ্ল্যান্টটা ব্রিজ থেকে আরো ভালো, কারণ এটা হচ্ছে আমরা হাড্ডির সাথে একদম ফিক্স করে দিচ্ছি। বেটার বেস্টের মতো একটা অবস্থা। ইমপ্ল্যান্ট হচ্ছে সবচেয়ে বেস্ট। ইমপ্ল্যান্ট হচ্ছে গিয়ে এদিক থেকে আবার সবচেয়ে ভালো, যে এটা একদম হাড্ডির সাথে আমরা একটা স্ক্রু ফিক্স করে দিচ্ছি, এবং ওই স্ক্রুর উপরে একটা অ্যাবাটমেন্ট থাকবে, সেই অ্যাবাটমেন্টের উপর একটা ক্রাউন। সো এখানে দেখা যাচ্ছে যে ইমপ্ল্যান্ট করলে আমার পাশের দুটো দাঁতকে ইনভলভ করতে হচ্ছে না, যেটা আবার ব্রিজের ক্ষেত্রে হচ্ছিল। ব্রিজের ক্ষেত্রে দেখা যাচ্ছিল আমার যে ফাঁকা জায়গাতে, ফাঁকা জায়গার পাশের দুটো দাঁতকে আমার ইনভলভ করতে হচ্ছিল। সেই দুটো দাঁতকে আমাকে ক্যাপ পরানোর জন্য ওই দুটো দাঁতকে কাটাছেঁড়া করতে হচ্ছিল, এবং যখন আমরা ওই দুটো দাঁত, মানে দুটো ভালো দাঁতকেও দেখা যাচ্ছে যে আমার আমাকে ইনভলভ স্যাক্রিফাইস করতে হচ্ছে একটা করতে দাঁত হচ্ছে। লাগানোর জন্য। আচ্ছা, তো অনেকেই তখন কোশ্চেন করলো যে আমি একটা দাঁত লাগানোর জন্য কেন দুটো দাঁতকে, ভালো দাঁতকে, আপাত দৃষ্টিতে যেটা ভালো দাঁত, সেই দাঁতগুলোকে আমি কেন কাটবো বা ওটার উপর আমি কেন ক্যাপ পরবো? তখনই কিন্তু ইমপ্ল্যান্টের প্রয়োজনীয়তা চলে আসে, যে না, ওই দুটো দাঁতকে স্যাক্রিফাইস করার দরকার নেই, আপনার হাড্ডির ভিতরে একটা আমরা প্লাটিনাম স্ক্রু বসিয়ে দিচ্ছি এবং সেখানে একটা দাঁত বসিয়ে দিচ্ছি। সো সেই ক্ষেত্রে চিন্তা করলে আবার ইমপ্ল্যান্টটা ভালো।
স্যার আমরা এইসব থেকে আরও প্রশ্ন শুনবো এইসব ব্যাপারে, বাট তার আগে একটু চলে যাই যে কমেন্ট সেকশনে। রিয়াদ একটি খুবই ফানি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে আসসালামু আলাইকুম, একদিন যদি ব্রাশ না করি তাহলে কি কিছু হয়? আসলে একদিন ব্রাশ না করলে নিজের কাছে খারাপ লাগা ছাড়া আমার কাছে মনে হয় তেমন কোনো প্রবলেম হবে না। একদিন ব্রাশ না করলেই যে দাঁত একদম নষ্ট হয়ে যাবে তা না। আচ্ছা, যাক, সেটা খুবই আশার বাণী। তারপর সৌরভ রায় বলছেন যে স্যার দাঁত ফেলে দিলে কি চোখে সমস্যা হবে কি না? না, এটা আমাদের আরেকটা মিস কনসেপশন যে misnomer। এটা আমরা আসলে মানে ভুল ধারণা। হ্যাঁ, আমরা যে আমাদের চেম্বারে খুব প্রতিনিয়ত একটা এই কোশ্চেনটা আমরা শুনি যে দাঁত ফেলে দেওয়া যাবে না, দাঁত ফেললে চোখের জ্যোতি কমে যাবে। অ্যাকচুয়ালি এই ধরনের কোনো আর্টিকেল এখনও পাওয়া যায়নি বা কোনো রিসার্চ পেপার নেই যে যেখানে দেখা যাচ্ছে যে চোখের জ্যোতি কমে যাওয়ার সাথে সাথে দাঁত ফেলে দেওয়ার একটা অ্যাসোসিয়েশন বা সম্পর্ক আছে। আচ্ছা স্যার, মোহাম্মদ ইব্রাহিম প্রশ্ন করেছেন, স্যার মাঝে মধ্যে রুট ক্যানেল করার সময় ফাইল ভেঙে গেলে কিভাবে নেওয়া যাবে? কিভাবে নেওয়া যাবে মিন্স আমি নিজেও আসলে তার প্রশ্নটি বুঝিনি। ইব্রাহিম, আপনি যদি আরেকটু স্পেসিফিকলি বলতেন যে রুট ক্যানেল করার সময় ফাইল ভেঙে গেলে। আমি একটু বলি এই বিষয়টায়। এটাও একটা কমন ইরর আমি বলতে পারি রুট ক্যানেলের। যখন আমরা যে সকল ইনস্ট্রুমেন্ট দিয়ে, এটা খুবই থিন ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা রুট ক্যানেল প্রিপারেশন করি, তো দেখা যাচ্ছে অনেক সময়ই রুট ক্যানেল প্রিপারেশনের সময় ব্রোকেন ফাইল ইজ এ ভেরি কমন কমপ্লিকেশন। সো ফাইল ভেঙে গেলে উনি যেটা বোঝাতে চাচ্ছে যে ওই ফাইলটাকে আর বের করা যাচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, উনি ওই ব্রোকেন ফাইলটার ব্যাপারে প্রশ্নটা করেছেন। এখন এখানেও ডিপেন্ড করছে ফাইলের পজিশনটা কোথায়। এখন এটা যদি একদম এপিক্যাল মানে দাঁতের একদম যেখানে আমরা রুট ক্যানেলটা সিল করি যেই পর্যন্ত একদম চূড়ায় যদি, হ্যাঁ একদম এপিক্যাল পোর্শন বা চূড়ায় যদি যে এটা ভাঙে, তখন আসলে এটা বের না করলেও হয়। বাট যদি এটা মাঝামাঝি লেভেলে ভেঙে যায়, দেখা যাচ্ছে যে আমরা তো রুট ক্যানেল করার সময় দাঁতের ক্যানেলের ভিতরে যে পাল্প বা যে ডেব্রিসগুলো থাকে সেগুলো ক্লিন করি, তো দেখা যাচ্ছে যে ফাইলটা মাঝামাঝি পোর্শনে যে ভেঙে গেছে, তো নিচের পোর্শনটা ক্লিন করা যায় নাই। সুতরাং তখন ওই ফাইলের নিচের যে অংশটুকু আছে যেটুকু পরিষ্কার করতে পারলাম না, সেখানে একটা ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি থাকবে। তো ওই ফাইলটাকে তো বের করতে হবে। তো ওইটা টেকনিক আছে, ওই টেকনিকের মাধ্যমে এটা বের করা যায়। স্যার, আমরা যে 3টা পদ্ধতি শুনলাম দাঁত প্রতিস্থাপনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনটার প্রাইস কতটুকু হতে পারে সেটা যদি আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করতেন, বিকজ বাজেটের উপর ডিপেন্ড করে কিন্তু অনেকের মেথড অফ রিপ্লেসমেন্ট ডিফারেন্ট হবে, রাইট? সো বাজেটটা যদি একটু মোটামুটি বলতেন। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আসলে দাঁতের রিপ্লেসমেন্টের আমি যে 3টা পদ্ধতি বললাম, এই 3টা পদ্ধতির ভিতরে প্রত্যেকটা জিনিসই ল্যাব ইনভলভমেন্ট আছে। মানে অর্থাৎ ডেন্টিস্টরা কিন্তু কোনো চেম্বারে এই জিনিসগুলো তৈরি করে না, তারা ফিট করে দেয় বা ওই জিনিসটা তৈরি করার জন্য মেজারমেন্টগুলো নেয়। বাট এটা আমরা কিন্তু একটা থার্ড পার্টি দিয়ে তৈরি করে নিয়ে আসি বা ল্যাবরেটরি ওয়ার্কের মাধ্যমে এটা তৈরি করে নিয়ে আসি হয়। সো এখন ডেন্টিস্ট কোন ল্যাব থেকে নিয়ে আসছে সেটার উপরও কিন্তু প্রাইসটা ভ্যারি করে। তার মধ্যে যদি আমরা একটা অ্যাভারেজ করে বলি, আসলে এই জন্য স্পেসিফিক বলা যাচ্ছে না, আমি এই কথাটা হ্যাঁ একটা অ্যাভারেজ করে বলি যে আপনার যদি সিঙ্গেল টুথ মানে একটা দাঁত আপনি রিপ্লেস করতে চান ডেঞ্চারের মাধ্যমে, তখন আপনি মানে 1000 থেকে ম্যাক্সিমাম 2500 পর্যন্ত আপনাকে চিন্তা করতে হবে, টাকা লাগবে। আচ্ছা, 1000 থেকে 2500 যদি সেটা হিট কিউর অ্যাক্রাইলিকের মাধ্যমে হয়। আচ্ছা, আর যদি সেটা ফ্লেক্সিবল ডেঞ্চার হয় তখন কিন্তু আবার এটার প্রাইস বেড়ে যাবে, তখন আপনাকে অ্যারাউন্ড 10 থেকে 15,000-এর কথা চিন্তা করতে হবে। আচ্ছা, তখন প্রাইসটা বেড়ে যাবে কারণ ফ্লেক্সিবল ডেঞ্চারটা একটা নতুন এসেছে বাংলাদেশে এবং এটা সব ল্যাব করছে না। তো যেহেতু এটার অ্যাভেলেবিলিটি একটু কম, এই জন্য প্রাইসটা একটু বেশি। আচ্ছা, আর 3 ইউনিট ব্রিজের ক্ষেত্রে আপনাকে অ্যারাউন্ড 20,000-এর কথা চিন্তা করতে হবে, মানে আরো বেশি এটা। হ্যাঁ, মানে 3 ইউনিট ব্রিজ যদি করতে হয়, সেটা যদি রুট ক্যানেল করে তাহলে অ্যারাউন্ড 20,000, মানে আপনি 17 থেকে ধরেন, 17 থেকে শুরু করে
2025। এখন এটা ডিপেন্ড করে বাংলাদেশে আসলে আরও একটা জিনিস ইম্পর্টেন্ট, যে কোন এরিয়াতে সে কাজটা করাচ্ছে। আচ্ছা, ঢাকা নাকি ঢাকার বাইরে, বা ঢাকা বা ঢাকার বাইরে, অথবা ঢাকার ভিতরেও সে কি বনানীতে করছে, নাকি সে কি মিরপুর বনশ্রীতে করছে, করছে, বা নাকি হ্যাঁ। মিরপুরে করছে। তো ওই এরিয়াটাও একটা অনেক ইম্পর্টেন্ট ইস্যু হয়ে যায়। এলাকা ভেদে প্রাইসটাও দেখা যায় যে খুব কম বেশি হচ্ছে আর কি। খুব না, আসলে এলাকা ভেদে কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি কম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তার সাথেও আপনি কোন ডাক্তারকে দিয়ে করাচ্ছেন, সে কি ইয়াং ডেন্টিস্ট, দেখা যাচ্ছে ইয়াং ডেন্টিস্টরা একটু প্রাইস কম রাখতেছে, বাট যারা একটু Skill এক্সপিরিয়েন্স যত বাড়বে তত প্রাইসটাও। যত তারা সিনিয়র হচ্ছে, বা প্রফেসর বলেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলেন, বা অ্যাসোসিয়েট প্রফেসর বলেন, তখন তাদের কিন্তু একটা এক্সট্রা ফিস অ্যাড হচ্ছে ওটার সাথে। ডেফিনেটলি স্যার, আমাদেরকে সৌরভ রায় প্রশ্ন করেছেন, আমি কাতারে আছি স্যার, দাঁত ব্যথা যখন হয় তখন তিনি দুটো পেস্টের নাম বলেছেন, তিনি এগুলো আর কি ইউজ করেন তার পেইনটাকে রিলিভ করার জন্য। তো দোকানে যে বিভিন্ন পেইন রিলিভার পাওয়া যায়, এগুলো কি ব্যবহার করা আসলে কতটুকু যৌক্তিক? পেইন রিলিভার, উনি কাতারে আছে তাই না? আসলে দাঁতে যখন ব্যথা হয়, প্রথমে যারা বাইরে থাকে তারা ওই প্যারাসিটামল জাতীয়, মানে প্যানাডল বা এই ধরনের কোনো ওষুধ সাধারণত তারা খেয়ে থাকে, কারণ বাইরে এনএসএআইডি অন্য যেগুলো আছে সেগুলো আসলে ওভার দ্য কাউন্টার বিক্রি করা হয় না। তবে বাংলাদেশে যদি থাকে তাহলে তারা খুব ইজিলি দাঁতের জন্য, ডেন্টাল পেইনের জন্য কিছু কিছু এনএসএআইডি তারা কিনতে পারে, যেমন ইটোরিক্স, রোলাক, তারা এটা মানে মুখে সেবন করার ওষুধটাই আমরা বেশি প্রেসক্রাইব করব তাদেরকে। হ্যাঁ, তারা নিতে পারে, বাট এটা একটা মানে সমস্যা অল্প সময়ের জন্য। কারণ আমাদের ডেন্টাল প্রবলেমগুলো যতক্ষণ পর্যন্ত মানে কেন ব্যথাটা হচ্ছে ওই কজটাকে রিমুভ না করা যায়, ততক্ষণ পর্যন্ত আসলে পার্মানেন্ট সলিউশনের দিকে যাওয়া যাচ্ছে না। এটা তাকে সাময়িকভাবে হয়তো একটু আরাম দিবে, বাট ট্রিটমেন্টটা তাকে নিতে হবে। যে স্পেসিফিক ট্রিটমেন্ট অবশ্যই নিতে হবে। হ্যাঁ, মানে কজ, যেই লোকাল কজের কারণে তার ব্যথাটা হচ্ছে, যে লোকাল প্রবলেমের জন্য তার ব্যথাটা হচ্ছে, সেই প্রবলেমটাকে সলভ করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত সলভ না করবে, তাকে সাময়িকভাবে হয়তো একটু রিলিফ দিচ্ছে ডেন্টাল যে এনএসআইডিটা আছে সেটা, বাট তার কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আবার সেই ধরনের ব্যথাটা হচ্ছে, আবার সে ব্যথাটা অ্যাগ্রাভেট করছে। এই জন্য আসলে মানে যখনই তার পেইন আসতেছে, আসলে খুব আর্লি স্টেজেই একজন ডেন্টিস্টের কাছে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। স্যার, এবার যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে এই যে মেথডগুলো বললেন, ডিফারেন্ট মেথড, ডেঞ্চার, ইমপ্লান্ট, এই মেথডগুলোর মধ্যে কোনটা কতদিন স্থায়ী হয়? এবং এমন হয় কি যে আমি হয়তো বা এখন দাঁতটা লাগিয়ে গেলাম, বাসায় যেয়ে তারপর আমি পেয়ারা খাচ্ছি বা আমি হাড্ডি খাচ্ছি, দাঁতটা পড়ে গেল, আসলে এই ব্যাপারে আপনাদের পরামর্শটা কীরকম হয় রোগীদের প্রতি? আচ্ছা, এটা একটা খুব ভালো কোশ্চেন করেছেন। এখানেও আসলে আমি কীভাবে বা টাইপ অফ যে কী টাইপের দাঁতটাকে আমি বা কী মাধ্যমে আমি দাঁতটাকে রিপ্লেস করেছি। যদি ডেঞ্চার হয়, আমি সেটা আগেই একবার বলেছি যে ডেঞ্চার হলে মেন প্রবলেম যেটা হচ্ছে গিয়ে যে ওখানে হয়তো ভেঙে যাবে না, মানে হার্ড ফুড খেতে গেলে, বাট তার একটু ইরিটেশন হতে পারে, এবং সে ওই যে মুখে থেকে খুললে সেটা হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর যেটা আমি বললাম যে ব্রিজের ক্ষেত্রে, এবং যেটা আমরা বলি যে একটা ডেঞ্চার মোটামুটি তাকে 4 থেকে 5 বছর বেশ ভালোই চলে, এটা ক্ষয় হয় না খুব একটা। আর যদি আপনি ব্রিজের কথা চিন্তা করেন, ব্রিজটাকে আমরা বলি অন অ্যান অ্যাভারেজ 10 to 15 ইয়ার্স একটা ব্রিজ মোটামুটি ভালোই থাকে। এটা আসলে ওইভাবে স্পেসিফিক বলা যায় না, এটা মানে ভ্যারি করে, সিচুয়েশন অনুযায়ী ভ্যারি করে। তো ব্রিজের ক্ষেত্রে যেটা একটা প্রবলেম হতে পারে, যেমন দেখা যাচ্ছে হয়তো কেউ সামনের পোর্শনে ব্রিজ করেছে, তো সে যদি কোনো মানে খুব হার্ড কোনো ফুড লাইক কোনো হাড্ডির অথবা কোনো আস্ত পেয়ারা ধরে কামড় দিল, বা অনেক সময় আমরা যেটা করি আখ সামনের দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করি, তো সে যদি এটা ব্রিজ দিয়ে করার চেষ্টা করে, তাহলে ব্রিজটা যেই দাঁতের সাপোর্টে তৈরি করা হয়েছে, অর্থাৎ অ্যাডজাসেন্ট দিয়ে 2টা দাঁত আমরা নিয়েছিলাম, সেই 2টো দাঁত ফ্র্যাকচার হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। ও মাই গড, ডেঞ্জারাস। হ্যাঁ, সো ওই জন্য আমরা যেটা বলি যে যদি সামনে কারো ব্রিজ করা থাকে, তাদেরকে আমরা সাধারণত বলি যে কোনো ফ্রুট যদি খেতে হয়, মানে ফল, সেটা কেটে খাওয়া ভালো।
অথবা সামনের দিক দিয়ে কোনো হাড্ডি কামড় দিয়ে মানে হরাইজন্টাল কোনো প্রেশার না দেওয়াই ভালো। এতে তারই ভালো হবে এবং তার দাঁতটা বেশি দিন থাকবে। আচ্ছা, তবে পিছনের দিকে দাঁত দিয়ে মানে খেতে পারে, সে মাছ মাংস সবই খেতে পারবে, তেমন কোনো সমস্যা হয় না। ব্রিজের একটা অন্যতম কমপ্লিকেশন হচ্ছে গিয়ে যে ব্রিজটা থাকে যেখানে মিসিং টুথ থাকে ওই রিজনে একটু যদি ভালো করে ক্লিন না হয় তখন ওখানে গাম ডিজিজ বা প্রবলেম, ওই প্রবলেমগুলো দেখা যায়। ওখানে কিছু অ্যালভিউলার বোন লস হতে পারে, সেখানে একটা ক্যাভিটির মতো তৈরি হয় ইন এ লং রান আর কি, 4-5 বছর পরে বা 6 বছর পরে। এই জন্য আমার কাছে মনে হয় যে পেশেন্টের উচিত 7-8 বছর হয়ে গেলে ব্রিজ চেঞ্জ করে ফেলা। এটা কিন্তু একটু বেশি তাকে ভালো রাখবে। বাহ, চমৎকার। আমরা শুনছিলাম যে মানে কোন পদ্ধতিটা আসলে কতদিন স্থায়ী হবে, তো মোটামুটি আশার বাণী শুনতে পেলাম যে বেশ কদিন পর্যন্ত স্থায়ী হয় এই প্রতিস্থাপন পদ্ধতিগুলো। তো সেক্ষেত্রে একটি ব্যাপার এখন যেটি জানতে চাই সেটা হচ্ছে বারবার ঘুরে ফিরে ডেঞ্চারের ব্যাপারটা আসছে। তো আমরা যে অনেক সময় দেখি মুভিতে বা সিনেমাগুলোতে যে একটি বিকারের মধ্যে বয়স্ক লোকেরা দাঁতটা রেখে দেয় পানির মধ্যে, এবং এটাই কি আসলে কি ডেঞ্চার? ডেঞ্চারটা দুই রকম। একটা হচ্ছে কমপ্লিট ডেঞ্চার, অর্থাৎ আমাদের যখন কমপ্লিটলি আমরা একটা ইডেন্টুলাস পেশেন্ট পাই, ইডেন্টুলাস মানে যার দাঁত নেই, তো যখন তার কোনো মাড়িতে মানে উপরের মাড়ি বা নিচের মাড়িতে যদি তার কোনো একটা দাঁতও না থাকে তখন আমরা সেই ধরনের পেশেন্টকে কমপ্লিট ইডেন্টুলাস পেশেন্ট বলি। তো কমপ্লিট ইডেন্টুলাস পেশেন্টের জন্য কমপ্লিট ডেঞ্চার দেওয়া হয়, অর্থাৎ একটা প্লাস্টিকের পাতের মতো থাকে, সেখানে আমরা সবগুলো দাঁত বসিয়ে তার মুখে পরিয়ে দিই। ওই যেটা আপনারা দেখেছেন যে ওই মানে রাতের বেলা আমরা এটা খুলে পানির ভেতরে রাখতে হয়। আসলে যেগুলো আসলে হিট কিউর ডেঞ্চার, হিট কিউর অ্যাক্রাইলিক দিয়ে যে সকল ডেঞ্চার তৈরি করা হয় সেগুলোকে পানির ভিতরে রাখতে হয় যখন খুলে ফেলে। কিন্তু এখন যেটা আমি বলেছি নতুন একটা ডেঞ্চার এসেছে, ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। ফ্লেক্সিবল ডেঞ্চার কিন্তু আবার পানিতে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, এটা খুলে শুকনো স্থানেও রাখা যেতে পারে। আর ফ্লেক্সিবল ডেঞ্চারটা নর্মাল যে কনভেনশনাল ডেঞ্চার আছে সেটার থেকে একটু বেটার রিটেনশন দেবে, মানে বেশি দিন টিকবে এরকম কিছু। হ্যাঁ, এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে ফ্লেক্সিবল ডেঞ্চারটা ব্রিটেল না, এটা ভেঙে যাবে না। অন্য ডেঞ্চার যেমন হাত থেকে পড়ে গেলে ভেঙে যেতে পারে, এই ডেঞ্চারটা ভাঙবে না। এটা হচ্ছে মোস্ট অ্যাডভান্টেজ ইন দ্য ফ্লেক্সিবল ডেঞ্চার। স্যার, এবার যে প্রশ্নটি দেখতে পাচ্ছি আমাদেরকে প্রশ্ন করেছেন রিয়াদ। আচ্ছা, টুথপেস্ট কোনটা ব্যবহার করলে ভালো হয় সেটা আসলে আমরা এখানে নেই, বলতে পারবো না। রুবেল বলছেন যে স্যার দাঁত ব্যাকা হলে এটা সোজা করার উপায় কি? আচ্ছা, দাঁত বাঁকা হয়ে গেলে সোজা করার উপায় কি? আঁকা বাঁকা দাঁত সোজা করার জন্য আসলে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে গিয়ে রিমুভেবল অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স অথবা ফিক্সড অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্স। অর্থাৎ যেই অ্যাপ্লায়েন্স হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা ওই দাঁতের উপর প্রেশার ক্রিয়েট করে ওই দাঁতটাকে আমরা অ্যালাইনমেন্টে নিয়ে আসতে পারি, অর্থাৎ যেই প্রপার অ্যালাইনমেন্ট আমরা চাচ্ছি, আমাদের ডিজায়ারেবল যে অ্যালাইনমেন্ট আমরা চাচ্ছি সেই অ্যালাইনমেন্টে নিয়ে আসার একটা পদ্ধতি। তো এটা আসলে সম্ভব, আঁকা বাঁকা দাঁত সোজা করা সম্ভব। যাক, এটা খুবই একটি আশার বাণী। এবার আমরা আরেকটি প্রশ্ন পড়ে ফেলবো। আমরা দেখছি যে ইব্রাহিম প্রশ্ন করেছেন, ব্রিজ ক্যাপ করার সময় আগে কি জিপি হবে না কাটিং হবে? আগে জিপি হবে না কাটিং হবে? মোহাম্মদ ইব্রাহিম প্রশ্নটি করেছেন, তিনিও একজন ডেন্টিস্ট। আসলে আমি আসলে ঠিক এটা জিপি হবে না কাটিং হবে আমি ঠিক আসলে বুঝতে পারছি না। তবে মানে উনি আসলে এটা দিয়ে কী বোঝাতে চেয়েছে, জিপি হবে অথবা কাটিং হবে? আচ্ছা আচ্ছা, তবে আমি যেটা বলতে পারি যে নর্মালি আমরা কখনো যদি কোনো দাঁতের ব্রিজ করার জন্য বা ক্যাপ করার জন্য মেজারমেন্ট নেই, তো ডেফিনেটলি আগে আমরা ক্যাপের জন্য একটা দাঁতকে প্রিপারেশন করার ব্যাপার আছে। তো আমরা ক্যাপটাকে দাঁতটাকে প্রিপারেশন করব ক্যাপের জন্য, দেন আমরা সেটার মেজারমেন্ট নিব। আর জিপি তো এটা আসলে আমরা যেটা ইউজ করি যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় আমরা রুট ক্যানেল করা দাঁতটাকে সিল করার জন্য আমরা একটা ম্যাটেরিয়াল ইউজ করি যেটার নাম হচ্ছে গাটা পাচ্চা, এটাকে আমরা সংক্ষেপে জিপি বলে থাকি। আচ্ছা আচ্ছা, তো ওইটা আমরা রুট ক্যানেল সিল করার সময় দিব। ওকে, রুট ক্যানেলটা সিল করার সময় দিব। আচ্ছা, বাট
এখানে আসলে মানে জিপিটা কেন উনি ইউজ করছে আমি আসলে এটা ঠিক করতে পারছি না। আচ্ছা ঠিক আছে স্যার, অসুবিধা নেই। প্রচুর কল আসছে, কিন্তু আজকে হয়তো বা কল নেবার সময় হবে না, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো যাবার আগে শেষবার যেহেতু বারবার রুট ক্যানেল এবং ক্যাপিং নিয়ে কথা আসছে, তো অনেক সময় দেখা যায় যে অনেকের মানে গোল্ডেন টুথ থাকে, এটা কি আসলে রিয়েল গোল্ড বা এটা আসলে জিনিসটা কি? এবং ক্যাপের ক্ষেত্রে দেখা যায় যে সিলভার কালারের একটা আবরণ দেখা যায়, যে এইটার ব্যাপারে একটু বলেন যে আপনারা আসলে কি মেটাল ইউজ করেন। আচ্ছা, এখন থেকে না প্রায় 4,000 বছর আগ থেকে গোল্ড কিন্তু আমাদের ডেন্টিস্ট্রিতে গোল্ড বা গোল্ড অ্যালয় ইউজ করা হচ্ছে। তো গোল্ড অ্যালয় বা নবেল ম্যাটেরিয়াল 3টা পার্সেন্টেজে ইউজ করা হয়। একটা হচ্ছে গিয়ে হাইলি প্রিসিয়াস মেটাল, যেখানে প্রায় 60% অফ গোল্ড থাকে। আর এরপর হচ্ছে মিডিয়াম রেঞ্জে 40%, আর বিলো 20%, যেটাকে লো রেঞ্জে আমরা বলি, লো রেঞ্জ পিসিএস মেটাল। তো এইগুলো ইউজ করা হয়, কিন্তু গোল্ড পিওরলি গোল্ড ইউজ করা হয় না। গোল্ডের সঙ্গে প্যালাডিয়াম বা নিকল বা এগুলো ইউজ মানে মিক্সড করে এটাকে হার্ড করার জন্য সেভাবে ইউজ করা হয়। আসলে প্লাটিনাম বলেন, প্যালাডিয়াম বলেন, এগুলো ইউজ করে। তবে বাংলাদেশে যেটা করা হয়, বাংলাদেশে প্যালাডিয়ামের পার্সেন্টেজটা বেশি থাকে, সাথে গোল্ড কিছুটা অংশ থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আমাদের অনুষ্ঠান একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের দেখছিলেন এবং শুনছিলেন আমাদের, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। সবাইকে আসলে প্রথমে আমি ধন্যবাদ দিব, অনেক ফোন আপনারা মনোযোগ ধরে রেখে এই প্রোগ্রামটা শুনেছেন। আর সবচেয়ে বড় ধন্যবাদ দিব বা বিশেষ থ্যাঙ্ক দিব শারমিন অনিকে, যে আমাকে আসলে আজকে ইনভাইট করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমার এখানে এসে এটা আমার প্রথম একটা অভিজ্ঞতা এই ধরনের লাইভে এসে বলা, তাই জন্য আমি আসলে খুব এক্সাইটেড। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন এবং সবাই মাস্ক পরবেন। এখন যেহেতু একটা বিশেষ প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, সেই প্যান্ডেমিক সিচুয়েশনের যে রুলস, বাইরে গেলে বারবার করে হাত ধোয়া, মাস্ক পরা, এছাড়া রেগুলার 2 টাইমস ব্রাশ করবেন, আইডিয়ালি ব্রাশ করবেন, এবং প্রয়োজনে আপনি মাউথ ওয়াশ ইউজ করবেন। সবাই সুস্থ থাকুন, এটাই দোয়া করি। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক সময় দিয়েছেন এবং অনেক প্রশ্নের অনেক সুন্দর করে উত্তর দেওয়ার জন্য স্পাইস এফএমের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। আপনাকেও শুভেচ্ছা। হাসি প্রত্যেকটি মানুষের দুঃখ আড়াল করে রাখার সর্বোত্তম উপায়। মাই ডিয়ার অডিয়েন্স, একবার চিন্তা করুন যে আপনার এই সুন্দর মুখটিতে 2 পাটি দাঁতের মধ্যে যদি একটি দাঁত মিসিং থাকে, তাহলে সেটা আপনার সৌন্দর্যকে কতখানি ম্লান করে দিবে। আমাদের মধ্যে অনেক মানুষই আছেন যারা হয়তোবা শঙ্কায় কথা বলতে পারেন না, প্রাণ খুলে হাসতে পারেন না, কারণ তাদের দাঁত মিসিং আছে। তারা লজ্জায় পড়ে যান অনেক ক্ষেত্রে। কিন্তু এই হারিয়ে ফেলা দাঁতটি যদি প্রতিস্থাপন করা যায়, তাহলে কিন্তু সে তার দাঁতের পাশাপাশি ফিরে পাবে আত্মবিশ্বাস। অ্যাটলিস্ট আজকে ডক্টর মোহাম্মদ নাইম হোসেন খানের সাথে কথা বলে কিন্তু আমরা এই ব্যাপারগুলোই সুনিশ্চিত করতে পারলাম। এবং আপনারা যারা এতক্ষণ আমাদেরকে 96.4 স্পাইস এফএম এর পেজ থেকে দেখছিলেন এবং শুনছিলেন আমাদের অনের, তাদের সবাইকে কৃতজ্ঞতা। এবং লাইভটি সবার সাথে শেয়ার করে দিবেন, বিকজ দাঁত নিয়ে অনেক সময় অনেক কোয়েরি থাকে, কিন্তু হাতের কাছে কিন্তু সবসময় একজন স্কিল এক্সপেরিয়েন্সড ডেন্টিস্ট পাওয়া যায় না। তো আশা করি তাদের সবার উপকার হবে। যাবার আগে শেষবারের মতো যেটি বলতে চাই সেটি হচ্ছে, নিজে সুখী থাকুন, হাসি খুশি থাকুন, আপনার আশেপাশে প্রত্যেকটি মানুষকে হাসি খুশি রাখুন, কেননা এতে করে আপনার জীবনটা সুন্দর হবে, পুরো বিশ্ব সুন্দর হবে। আর যে অনি সাইনিং অফ ফ্রম 96.4 স্পাইস এফএম, সিটি অন ফায়ার। স্টে সেফ, স্টে স্মাইলিং, বাই বাই।